1623 সাল সুলতান মুস্তাফাকে সিংহাসনচ্যুত করা হয়েছে। 17 শতকের প্রথম ভাগের এই সময়টা অটোমান সাম্রাজ্যের জন্য একটি দুর্বিষহ কাল ছিল। অটোমান সাম্রাজ্য একসময় পৃথিবীর উপর ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল, কিন্তু এখন ডুবে আছে বিশৃঙ্খলার অন্ধকারে। সেই সময় রাজনীতিতে দুর্নীতি, দরবারের ষড়যন্ত্র, চারদিকে লুটপাট, সুলতানদের ভোগবিলাস একেবারে চরম পর্যায়ে। এভাবে অর্থনীতি প্রায় ধ্বংসের পথে, আর জানিসারি বাহিনী হয়ে উঠেছিল একেবারেই নিয়ন্ত্রণহীন। সাম্রাজ্যের এই অন্ধকারের মাঝে সিংহাসনে বসতে যাচ্ছে সুলতান সুলেমানের পরে আরও এক কিংবদন্তি এক বাদশাহ, সুলতান মুরাদ চতুর্থ। তখন মাত্র 11 বছরের এক শিশু তিনি। সে সময় সাম্রাজ্যের অবস্থা ছিল এরকম, জানিসারিরা বিদ্রোহ করছে, অভিজাতদের মধ্যে ক্ষমতার লড়াই, প্রাদেশিক গভর্নররা কর দিচ্ছে না, আর সাম্রাজ্যের ভেতরে ভেতরে চলছে দুর্নীতির রাজত্ব। দীর্ঘদিনের দুর্বল নেতৃত্ব সাম্রাজ্যকে প্রায় ধ্বংসের কর্নারে ঠেলে দিয়েছে। তো এসব কিছুর মধ্যেই এক প্রকার ষড়যন্ত্র করে সুলতান মুস্তফাকে সরিয়ে দেওয়ার পর কোসেম সুলতান ও দরবারের উজিরদের সিদ্ধান্ত অনুযায়ী সিংহাসনে বসানো হয় 11 বছর বয়সী চতুর্থ মুরাদকে। এভাবে উসমানী সাম্রাজ্যের 17তম সুলতান হিসেবে দায়িত্ব নেন সুলতান চতুর্থ মুরাদ, কিন্তু তখনও তিনি বেশ ছোট। তাই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে ছড়ি ঘোরানোর সুযোগ খুলে যায় তার মা কোসম সুলতানের কপালে। নিজের শিশুপুত্রকে সুলতান উপাধি দিয়ে তিনি ধারণ করেন সুলতান জননী উপাধি, অর্থাৎ ওয়ালিদে সুলতান। সুলতানের পর তারই তখন সবচেয়ে বেশি প্রভাব ও প্রতিপত্তি। শিশু সুলতান মুরাদকে সিংহাসনে বসানোর পর নিজের ইচ্ছে মতো সাম্রাজ্য শাসন পরিচালনা করেন সুলতান জননী কোসম সুলতান। ক্ষমতার সব কিছু চলে তার কথা মতো, যে কোনো বিষয়ে তার আদেশ নিষেধই চূড়ান্ত। মূলত মুরাদের জন্মের কিছুদিন পরই তার পিতা সুলতান আহমদ মারা যান। মা এবং অন্য উজিরদের কাছে তার শৈশব কাটে শিক্ষা দীক্ষায়। ছোটবেলা থেকে উসমানী সাম্রাজ্যের দুঃসময় এবং তার মা ও পরিবারের অন্য সদস্যদের লোভ ও হিংসা দেখে তিনি বড় হন। শৈশব থেকেই মুরাদ দেখেছেন রক্ত, হত্যা, ষড়যন্ত্র, তা সে প্রাসাদের ভেতরে হোক বা বাইরে। সে বুঝতে পারে সুলতানের পরিবারের জন্ম মানে নিরাপত্তা নয়, বরং প্রতিটি মুহূর্তে মৃত্যুর ভয়। এই ভয় এবং নির্মম বাস্তবতা তাকে ধীরে ধীরে বদলে দিতে শুরু করে। এভাবে ধীরে ধীরে বিচক্ষণ হতে থাকেন মুরাদ। কিন্তু তখনও ক্ষমতা তার হাতে নেই। সাম্রাজ্য চালাচ্ছিলেন কোসম সুলতান এবং তার উচ্চপদস্থ উজিরেরা। এভাবে পেরিয়ে যায় 8 বছর। শিশু থেকে বড় হয়ে উঠছেন সুলতান মুরাদ। ধীরে ধীরে মায়ের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় তার। বিবাদে জড়িয়ে পড়েন কোসেম সুলতান এবং তরুণ সুলতান মুরাদ। এক পর্যায়ে মায়ের বলয় থেকে মুক্তি চান সুলতান চতুর্থ মুরাদ। সুকৌশলে সুলতান জননী কোসম সুলতানকে সরিয়ে দিতে তৎপর হয়ে ওঠেন সুলতান এবং তার ঘনিষ্ঠরা। সুলতান ঘোষণা করেন সাম্রাজ্য পরিচালনায় কারো কথা শুনবেন না তিনি। মাকে সাফ জানিয়ে দেন, আপনি রাজনীতির কলকাঠি নাড়ানো ছেড়ে দিন, নইলে পুত্র হয়েও আপনাকে দূরে নির্বাসনে পাঠাবো আমি। অনেক হয়েছে, আর নয়। সাম্রাজ্য জুড়ে সংস্কার অভিযান শুরু করেন সুলতান মুরাদ। বিদ্রোহী ও ষড়যন্ত্রকারীদের একে একে হত্যা করেন। চতুর্থ মুরাদ ক্ষমতায় আসার আগেই সাম্রাজ্যে দুর্নীতি ভয়াবহভাবে বেড়ে গিয়েছিল। আগের সুলতানদের সময় এই দুর্নীতিকে ঠিকভাবে থামানো যায়নি। এমনকি তার মা যখন সাম্রাজ্যের প্রশাসন দেখতেন, তখনও অনেক সমস্যা থেকে গিয়েছিল। ক্ষমতায় এসে মুরাদ চতুর্থ এই বিশৃঙ্খলা শেষ করার জন্য কঠোর সিদ্ধান্ত নিতে শুরু করেন। সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে তিনি মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তি চালু করেন। যারা রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করত বা অপরাধ করে পালিয়ে ইস্তাম্বুলে আশ্রয় নিত, তাদের জেলালি নামে ডাকা হতো। জেলালিরা ছিল 1600 শতকের বিদ্রোহী সেলালির অনুসারী, যারা মূলত কৃষকদের নিয়ে সামন্ত প্রভুদের বিরুদ্ধে লড়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এদের অনেকেই দস্যুতে পরিণত হয়। ইস্তাম্বুলে যে জেলালি ধরা পড়েছে, মুরাদ তাদের মৃত্যুদণ্ড দিতে দ্বিধা করতেন না। ইলিয়াস পাশা নামে একজন ক্ষমতালোভী গভর্নর ইস্তাম্বুলের অস্থিরতাকে কাজে লাগিয়ে আনাতোলিয়ার কিছু অঞ্চল দখল করতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করে ইস্তাম্বুলে আনা হয় এবং সুলতান মুরাদের সামনে ফাঁসি দেওয়া হয়। মুরাদ চতুর্থ রাজধানীতে মদ, তামাক ও কফি এই 3 জিনিস সম্পূর্ণ নিষিদ্ধ করেছিলেন। তার আইন ভাঙলে শাস্তি ছিল মৃত্যুদণ্ড পর্যন্ত। তিনি নিজেই রাতে সাধারণ মানুষের পোশাক পরে রাস্তায় টহল দিতেন। কেউ নিষিদ্ধ কিছু করছে কিনা তা নিজের চোখে দেখতেন। এমনকি অনেক সময় অপরাধীকে নিজ হাতেই তিনি শাস্তি দিতেন। কঠোরতা শুধু এখানেই শেষ নয়।
সেলিম গ্রিম সুলতানের মতোই কখনো কখনো তিনি অদ্ভুত রকমের নিষ্ঠুর আচরণ করতেন। বলা হয় প্রাসাদের ধারে বসে তিনি প্রায় তীর ছুঁড়ে যে কোনো নৌকা বা পথচারীকে আঘাত করতেন যদি কেউ তার নিষিদ্ধ এলাকায় খুব কাছে চলে আসত। আইনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি বিচার ব্যবস্থায় কঠিন শাস্তি চালু করেন। এমনকি একবার নিজের উজিরে আজমকে অর্থাৎ প্রধানমন্ত্রীকে তিনি শ্বাসরোধ করে হত্যা করেন, কারণ তিনি শুনেছিলেন উজির তার শ্বশুরবাড়ির একজন গ্রাম্য নির্দোষ মহিলাকে মারধর করেছিলেন। অভ্যন্তরীণ সমস্যার সমাধান করে তিনি মনোযোগ দেন বাইরের শত্রুদের উপর। আবারও ফিরে আসতে থাকে উসমানীদের গৌরবময় অধ্যায়। সুলতান চতুর্থ মুরাদের শাসনকালের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল পারস্যের সাফাভিদ সাম্রাজ্যের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ, যা ১৬২৩ থেকে ১৬৩৯ পর্যন্ত চলেছিল। এই যুদ্ধকে অটোমান সাফাভিদ সংঘর্ষ বলা হয়। এই যুদ্ধেই অটোমানরা বিশাল সাফল্য অর্জন করে। অটোমান বাহিনী আজারবাইজান বিজয় করে, পাশাপাশি তাবরিজ ও হামাদান সহ গুরুত্বপূর্ণ পারস্য নগর দখল করতে সক্ষম হয়। সবচেয়ে বড় বিজয় আসে ১৬৩৮ সালে বাগদাদ জয়ের মাধ্যমে। বাগদাদ শহরটি প্রায় ৪০ দিন ধরে প্রতিরোধ করলেও শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই যুদ্ধের শেষের দিকে সুলতান মুরাদ চতুর্থ নিজেই সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেছিলেন। তার নেতৃত্বে অটোমান সৈন্যদের মনোবল আরও শক্তিশালী হয়ে ওঠে এবং তারা পারস্যের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অগ্রসর হতে থাকে। যুদ্ধ শেষ হলে ১৬৩৯ সালে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিগুলোর মাধ্যমে উভয় সাম্রাজ্য তাদের সীমানা নতুন করে ঠিক করে নেয়। বাগদাদ দখলসহ বেশ কয়েকটি দুর্গ ও অঞ্চল বিজিত হয় সুলতান মুরাদের শাসনামলে। এই যুদ্ধের পর নির্ধারিত সীমানাগুলো আজকের তুরস্ক, ইরাক ও ইরানের আধুনিক সীমান্তের সঙ্গে আশ্চর্যজনকভাবে অনেকটাই মিল রয়েছে। চতুর্থ মুরাদের শাসনামলে অটোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় সমস্যা ছিল জেনেসারি বাহিনীর নিয়ন্ত্রণহীন বিদ্রোহ। একসময় এই বাহিনী ছিল সাম্রাজ্যের সম্মান, দুর্ধর্ষ, শৃঙ্খলাবদ্ধ এবং সুলতানের প্রতি পরম বিশ্বস্ত। কিন্তু ১৭০০ শতকে এসে তারা পরিণত হয়েছিল রাজনীতি নিয়ন্ত্রক, দুর্নীতিগ্রস্ত এবং ক্ষমতার লোভী এক দানবে। কর বাড়ার অজুহাতে, বেতন কমার অজুহাতে বা কোনো ক্ষুদ্র অসন্তুষ্টিতেই সারা দেশে আগুন ধরিয়ে দিত এবং বিদ্রোহ শুরু করে দিত। ইস্তাম্বুল জ্বলে উঠত লুটপাটে, দোকানপাট ভাঙচুরে এবং অনেক সময় সুলতানের উপদেষ্টাদের পর্যন্ত হত্যা করত তারা। কিন্তু তারা ভুলে গেছে এবার কে ক্ষমতায় ছিল। সুলতান মুরাদ তীব্র কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করলেন। নিজস্ব আলাদা বাহিনী গঠন করলেন এবং বিদ্রোহীদের যেখানেই পেয়েছেন সেখানেই গর্দান নিয়েছেন। তিনি নিজেই তরবারি হাতে রাস্তায় নেমে পড়তেন এবং এমন মুনাফিকদের নিজ হাতেই শাস্তি দিতেন। কিন্তু তারপরও কোসেম সুলতানের প্ররোচনায় জেনেসারিরা ষড়যন্ত্রে লিপ্ত থাকত গোপনে। এভাবে সুলতান মুরাদের অনেক সময় কিছুই করার থাকত না। এভাবেই তিনি সাম্রাজ্য পুনর্গঠন করতে থাকেন। এসব ছাড়াও কবিতা ও সঙ্গীতপ্রেমী হিসেবে সুলতান মুরাদ উসমানী সাম্রাজ্যের প্রবল শক্তিধর শাসকদের একজন হিসেবে ইতিহাসে আলোচিত হয়ে আছেন। মা কোসেম সুলতানকে সরিয়ে সাম্রাজ্যের ভেতর ইনকেশারি বাহিনীর সদস্যদের দমনে তার সাহসী ভূমিকা সেকালে সবার কাছে প্রশংসিত হয়। সাম্রাজ্য জুড়ে মদ ও তামাক নিষিদ্ধ ঘোষণা করেন। রাতে ছদ্মবেশে কখনো কখনো ইস্তাম্বুল নগরীর অলিতে গলিতে ঘুরে বেড়াতেন এই সাহসী তরুণ সুলতান। ঐতিহাসিকরা দাবি করেন সাম্রাজ্যের ভেতর বিশৃঙ্খলা দমন ও বাইরের শত্রুদের পরাজিত করে উসমানী সাম্রাজ্য বিস্তারে অবিস্মরণীয় ভূমিকা ছিল সুলতান মুরাদের। হেরেমের নারীদের প্রভাব থেকে মুক্ত করেন দরবার ও সিংহাসন। এমনকি নিজের মাকেও সাম্রাজ্য পরিচালনায় কোনো বুদ্ধি দিতে নিষেধ করে দেন। উসমানী সাম্রাজ্যের ভেতর বা বাইরে কোথাও বিদ্রোহের আশঙ্কা থাকলেই সন্দেহভাজনদের হত্যার আদেশ দিতেন সুলতান মুরাদ। এমনকি নিজের পরিবারেও কাউকে ছাড় দেননি তিনি। তাকে সরিয়ে যে কোনো সময় সিংহাসন দখল করতে পারেন তার ভাইয়েরা, এই আশঙ্কায় নিজের ভাই এবং সাম্রাজ্যের পরবর্তী উত্তরাধিকার হিসেবে যাকে ভাবা হতো সেই বায়েজিদকে অন্যায়ভাবে হত্যা করেন তিনি। বায়েজিদের বয়স তখন ২৩। এরপর হত্যা করেন আরেক নিরপরাধ ভাই সুলাইমানকে। নির্দোষ তৃতীয় ভাই কাসেমও রেহাই পাননি তার হিংসাত্মক ভ্রাতৃহত্যা থেকে। মা কুসুম সুলতানের আকুতি মিনতিতে প্রাণের রক্ষা পেয়ে যান আরেক ভাই ইব্রাহিম। ইব্রাহিমকে তিনি রাজপ্রাসাদের এক বন্দিশালায় আমৃত্যু আটক রাখার আদেশ দেন। সুলতান মুরাদের নিজের কোনো পুত্র সন্তানই বেঁচে থাকেনি, বরং জন্মের কিছুদিনের মধ্যেই সন্তানগুলো মারা যেত। এভাবেই দিন কাটতে লাগলো। সুলতান মুরাদের একটি ঘটনা ইতিহাসে খুবই প্রচলিত। একদিন সুলতান মুরাদের কাছে অভিযোগ এলো ইস্তাম্বুল পৌরসভার প্রধান মেয়র জনসাধারণের কাছ থেকে ঘুষ নেন। অভিযোগ তদন্তের জন্য সুলতান তার দরবারের একজন কর্মকর্তাকে ডেকে বললেন,
আজ থেকে 1 মাস তুমি ইস্তাম্বুলের মেয়রের কাজকর্ম পর্যবেক্ষণ করবে। মাস শেষে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা সম্পর্কে জানাবে। 1 মাস পেরিয়ে গেল। সুলতানের নিযুক্ত করা কর্মকর্তা এসে জানালো, তার ভেতর আমি সন্দেহজনক কিছু দেখিনি। মনে হচ্ছে অভিযোগ মিথ্যা ও সন্দেহপ্রসূত। সুলতান এমন উত্তরে সন্তুষ্ট হতে পারলেন না। মনে মনে তিনি ভাবলেন, ধোঁয়া যেহেতু উঠেছে, কাজেই সামান্য হলেও আগুন রয়েছে। কর্মকর্তাকে বললেন, তুমি যাও, আমি দেখছি। কিছুদিন পর স্বয়ং সুলতান ওই মেয়রকে ডেকে পাঠালেন। সুলতানের আদেশে উপস্থিত হল ওই কর্মকর্তা। সুলতান তাকে মুদ্রা ভর্তি একটি ছোট্ট থলে দিয়ে বললেন, আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ কাজে পাঠাচ্ছি। আমি শুনেছি আয়া সোফিয়া মসজিদে একজন অসহায় মানুষ প্রতিদিন ফজরের নামাজের পর মসজিদের কোনায় একটি খুঁটির আড়ালে বেশ কিছুক্ষণ বসে থাকেন। তুমি তার কাছে যাবে এবং তাকে এই থলে পৌঁছে দেবে। সুলতানের আদেশে সবিনয় সম্মতি দিয়ে কর্মকর্তা বলল, আপনার হুকুম শিরোধার্য, আমি কালই যাব। পরদিনই ওই কর্মকর্তা আয়া সুফিয়া মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করলেন। তারপর যথাস্থানে একটি খুঁটির আড়ালে একজন অসহায়কে দেখতে পেল। সে তার কাছে গিয়ে সে বলল, এই থলেটি রাখো, সুলতান তোমার কাছে এই অর্থ পাঠিয়েছেন। উৎফুল্ল চেহারায় অসহায় লোকটি সুলতানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, মহান করুণাময় সুলতানের জীবন সুদীর্ঘ করুন। এর পরদিন সুলতান ওই কর্মকর্তাকে গ্রেফতার করার আদেশ জারি করলেন। তাকে জেলখানায় বন্দি করে রাখার হুকুম দিলেন তিনি। ইস্তাম্বুল শহরে এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে স্বস্তি ও খুশি ফিরে এলো, কারণ ঘুষখোর এক কর্মকর্তার হাত থেকে তাদের নগর জীবন মুক্তি পেয়েছে। কিন্তু সুলতানের মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে বিস্ময় দেখা দিল। উপদেষ্টারাও ভাবছেন, সুলতান কিভাবে একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে হঠাৎ করে এমন পদচ্যুতি ও আটক করার ঘোষণা দিলেন। তিনি তো নিশ্চিত না হয়ে কোনো পদক্ষেপ নেন না। তবে তিনি নিশ্চিত হলেন কিভাবে? স্বয়ং সুলতান তার সভাসদদের এমন কৌতূহল দেখে নিজেই এর ব্যাখ্যা দিলেন। বললেন, আমি সেদিন ভোরে তাকে আয়া সুফিয়া মসজিদে পাঠিয়েছিলাম এক অসহায় ব্যক্তিকে আমার দান পৌঁছে দেওয়ার জন্য। সেই অসহায় লোকটি ছিল আমারই এক গোয়েন্দা। ছদ্মবেশে সে সেদিন ফজরের নামাজ শেষে আমার বলে দেওয়া জায়গায় বসেছিল। আমি ইস্তাম্বুল পৌরসভার এই কর্মকর্তাকে 50 স্বর্ণমুদ্রা দিয়েছিলাম তাকে দেওয়ার জন্য, কিন্তু সে তাকে যে থলি দিয়েছিল তাতে মাত্র 5টি স্বর্ণমুদ্রা ছিল। আমি তখনই নিশ্চিত হয়েছি এই লোক সত্যি দুর্নীতিবাজ এবং অসৎ প্রকৃতির। কাজেই তাকে শাস্তির সিদ্ধান্ত নিতে আমার আর দেরি হয়নি। সুলতানের এমন বিচক্ষণ বুদ্ধিতে অবাক হল তার উজির এবং অন্যরা। এভাবে আরেকদিন দিনভর দরবারের নানা ব্যস্ততা শেষে সন্ধ্যার পর ছদ্মবেশে বের হয়েছেন সুলতান চতুর্থ মুরাদ। চারপাশের নীরব ইস্তাম্বুল নগরের পথ ঘাট। আজ সুলতানের সঙ্গে বের হয়েছেন তার ব্যক্তিগত প্রহরীদের প্রধান রক্ষী। এক গলি পার হয়ে অন্য গলিতে তারা হেঁটে বেড়াচ্ছেন দুজন। হঠাৎ থমকে দাঁড়ালেন সুলতান। রাস্তার পাশে পড়ে আছে মৃতপ্রায় একটি দেহ। লোকটি জীবিত না মৃত বোঝা যাচ্ছে না। সুলতান কাছে এগিয়ে গেলেন। লোকটিকে ধরে তিনি বুঝতে চাইছেন সে বেঁচে আছে কিনা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কয়েকজন পথচারী, কারো ভ্রুক্ষেপ নেই সেদিকে। ছদ্মবেশধারী সুলতান কয়েকজন পথচারীকে ডাকলেন, এই যে শুনুন আপনারা, এদিকে একটু আসুন। অপরিচিত আগন্তুকের ডাকে এগিয়ে এলো কয়েকজন পথচারী। তাদের নির্বিকার কণ্ঠ, বলুন কি চান আপনি? এই লোকটি এখানে মৃত অবস্থায় পড়ে আছে। আপনারা হেঁটে যাচ্ছেন পাশ দিয়ে, কিন্তু কেউ খেয়ালও করছেন না। তাকে কি আপনারা চেনেন না? এই ব্যাটা মদ্যপ ও লম্পট। মদের পানশালা আর বেশ্যাদের কাছে যাওয়া আসাই ছিল তার কাজ। সে এখানে মরে পড়ে থাকলে আমাদের কি করার আছে? যাই হোক, লোকটি তো নবীজির একজন উম্মত। দয়া করে চলুন, আমরা তাকে উঠিয়ে নিয়ে যাই। তার ঘরটি দেখিয়ে দিন আমাদের। অচেনা লোকটির এমন কথায় মন গড়ল লোকগুলোর। তারা কয়েকজন লাশটি কাঁধে তুলে ছদ্মবেশধারী সুলতানকে নিয়ে রওনা হলো। কিছুদূর যেতে একটি জীর্ণ ঘরের সামনে লাশ রেখে তারা বিদায় নিল। যাওয়ার সময় বলে গেল, এটাই এই নষ্ট লোকটির ঘর, আপনি খুঁজে নিন তার পরিবারকে, আমরা চললাম। ঘরের দরজায় কড়া নাড়লেন সুলতান মুরাদ। বেরিয়ে এলেন একজন নারী। লাশ দেখে কান্নায় ভেঙে পড়লেন তিনি। সুলতান বুঝতে পারলেন এই নারী মৃত লোকটির স্ত্রী। লাশের পাশে বসে বিলাপ করছেন অসহায় নারীটি। মৃত স্বামীকে উদ্দেশ্য করে তিনি বলছিলেন, তুমি সত্যি আল্লাহর ওলি, তোমার কথাই সত্যি। হায়, আজ আমাকে একা রেখে তুমি চলে গেলে। স্বামীহারা স্ত্রীর এমন কথায় সুলতান এবং তার সঙ্গী অবাক হলেন। সুলতান জানতে চাইলেন, আপনি কি বলছেন এসব? এই লোক আল্লাহর ওলি হয় কিভাবে? লোকে বলল সে মদ পান করত, পতিতাদের ভোগ করত। তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেও কেউ এগিয়ে এলো না, আর আপনি বলছেন সে আল্লাহর ওলি। এর রহস্য কি?
স্বামীর লাশ সাদা কাপড়ে ঢেকে স্ত্রী সুলতানের সামনে এসে দাঁড়ালেন। চোখ মুছে বললেন, আমি জানতাম এই মহল্লার কোনো পথে ঘাটে ওর মৃত্যু হলে এমন অবস্থাই হবে। আমার স্বামী প্রতি সন্ধ্যায় মদের দোকানে যেত। বেশ কয়েক বোতল মদ কিনে সে ঘরে ফিরত। তারপর মদের সব পানীয় সে হাম্মামখানায় ঢেলে দিত। সে তখন বলতো, আজ অন্তত কয়েকজন মুসলমান মদ কম পাবে। আজকের রাতে এই শহরে কিছুটা হলেও কম মদ পান হবে। শুধু তাই নয়, প্রায় রাতে সে পতিতাদের বাড়িতে যেত। তাদের হাতে কিছু অর্থ দিয়ে বলতো, আজ এই রাতে অন্যদের কাছে নিজের দেহ বিক্রি করে তোমরা যা পেতে আমি তা দিয়ে দিলাম। এখন তুমি দরজা বন্ধ করে ঘরে বসে থাকবে। এরপর ঘরে ফিরে সে বলতো, কিছু বেশ্যা অন্তত আজ রাতে ব্যভিচার থেকে দূরে থাকবে। এর ফলে কিছু যুবকের পাপাচার আজ বন্ধ থাকবে। সুলতান ও তার স্ত্রী তন্ময় হয়ে শুনছেন এমন আশ্চর্যজনক গল্প। ওই নারী তখনও বলে চলেছেন, একদিন আমি তাকে বলেছিলাম, মহল্লাবাসী তোমাকে প্রতি সন্ধ্যায় মদের দোকানে দেখে, রাতে পতিতাদের ঘরে যেতে দেখে। তোমার মৃত্যুর পর এরা কেউ তোমার জানাজায়ও আসবে না। সে আমাকে বলেছিল, এ নিয়ে তুমি ভাববে না, বরং শুনে রাখো, এই মুসলিম সাম্রাজ্যের মহামান্য সুলতান আমার জানাজায় উপস্থিত হবেন। এই শহরের আলেম ও দরবেশরা আমার জানাজায় অংশ নেবেন। ছদ্মবেশী সুলতান মুরাদের চোখে তখন অশ্রু। তিনি বিগলিত হলেন লোকটির কাণ্ড শুনে। তারপর বললেন, আপনার স্বামী সত্য বলেছিলেন। আমি সুলতান মুরাদ আজ এখানে উপস্থিত। কাল তার লাশ গোসল করানো হবে। আমরা সবাই মিলে যথাযোগ্য মর্যাদায় তার দাফন কাফনে অংশ নেব। পরদিন মহাসমারোহে এক অচেনা লোকের জানাজা অনুষ্ঠিত হল ইস্তাম্বুল শহরে। সুলতান এবং দরবারের সভাসদ সহ শাইখুল ইসলাম এবং অন্য বিশিষ্ট লোকেরা অংশ নিলেন জানাজার নামাজে। সুলতান বিশেষ মর্যাদায় তাকে দাফনের ব্যবস্থা করেন। ইতিহাসে এমন সুলতান খুব কমই ছিলেন যার নাম উচ্চারণ করলেই সাম্রাজ্যের আকাশ কেঁপে উঠত। হামাম, বাজার, সেন্ট সোফিয়ার মিনারে আজও তার শক্তি ও শৃঙ্খলার গল্প বলা হয়। চতুর্থ মুরাদের শাসনকাল ছিল ক্ষমতা, শৃঙ্খলা এবং দৃঢ় সংকল্পের এক অনন্য অধ্যায়। একসময় অটোমান সাম্রাজ্য যখন ভেঙে পড়ার উপক্রম, দুর্নীতি, বিদ্রোহ, অস্থিরতায় ডুবে যাচ্ছিল, তখন ঠিক সেই সময়ে ইতিহাসের মঞ্চে আবির্ভূত হন মুরাদ চতুর্থ, যেন ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকা একজন একক যোদ্ধা। ক্ষমতা হাতে নেওয়ার পর তিনি বুঝেছিলেন, এই সাম্রাজ্যকে বাঁচাতে হলে নরম নীতি নয়, লাগবে কঠোর শাসন। এ কারণে মদ, কফি, তামাক জনপ্রিয় হলেও সমাজকে দুর্বল করে দিচ্ছিল এমন সব জিনিস তিনি নিষিদ্ধ করেন। রাত হলে তিনি নিজেই সাধারণ মানুষের পোশাক পরে রাস্তায় বের হতেন। আইন ভাঙা চোখে পড়লেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতেন। এই কঠোরতার মধ্যেই তিনি আবারও শৃঙ্খলার আলো জ্বালাতে চেয়েছিলেন। মুরাদ চতুর্থের শাসন দীর্ঘ ছিল না, কিন্তু তিনি যে অটোমান সাম্রাজ্য পেয়েছিলেন, একটি দিশেহারা, বিভক্ত, দুর্বল রাষ্ট্র, সেটাকে তিনি আবার দাঁড় করিয়ে রেখে গেছেন শক্ত ভিত্তির ওপর। যেখানে আইন ছিল অবহেলিত, সেখানে তিনি ফিরিয়ে এনেছেন নিয়ন্ত্রণ। যেখানে সীমান্ত দুর্বল ছিল, সেখানে তিনি এনেছেন বিজয়। যেখানে জনগণের আস্থা নড়বড়ে ছিল, সেখানে তিনি পুনরায় সৃষ্টি করেছেন ভয়ের মধ্যেও নিরাপত্তার অনুভূতি। এভাবেই তিনি ইতিহাসে এক কিংবদন্তির পরিচয় অর্জন করেন। দীর্ঘ যুদ্ধ, সাম্রাজ্য পুনর্গঠন, জেনিসারি বাহিনীর বিদ্রোহ এবং তার মা কোসেম সুলতানের ষড়যন্ত্রের চাপে ক্লান্ত হয়ে পড়েছিল সুলতান মুরাদ। মাত্র ২৭ বছর বয়সে ১৬৪০ সালের ৮ ফেব্রুয়ারি এক অন্ধকার শীত রাতে হঠাৎ নিভে যায় অটোমান সাম্রাজ্যের এই তেজস্বী আগুন। বিদায় নেন কিংবদন্তি সুলতান চতুর্থ মুরাদ। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে যায় ইস্তাম্বুল। জানিসারিরা নীরব, প্রাসাদের দরবার নীরব, বসফরাসের বাতাস পর্যন্ত যেন শোকে কাঁপছিল। অটোমান সাম্রাজ্যে এমন শাসক খুব কমই এসেছিল। কল্পনা। কোসম সুলতানের ইচ্ছা, উসমানী সাম্রাজ্যের নতুন সুলতান হবেন মরহুম সুলতানের ভাই মুস্তফা। দরবারের আমির ও উজিররা তার এমন সিদ্ধান্তে সন্তুষ্ট নন, কিন্তু মুখ খুলে কেউ প্রতিবাদের সাহস করছেন না। মুস্তফার স্বভাব চরিত্রের বিষয়ে সবার ভেতর উদ্বেগ আছে। ২৬ বছর বয়সী তরুণ মুস্তফার আচার আচরণ শিশুসুলভ।
কখনো কখনো তা কেবল হাস্যকর নয় বরং বিরক্তিকর। মুস্তফার জীবন কেটেছে রাজপ্রাসাদের কঠিন পাহারায়। মুস্তফা নিজেও সিংহাসনের ব্যাপারে আগ্রহী নন। এমন অনুপযুক্ত ব্যক্তিকে ক্ষমতার সিংহাসনে বসিয়ে কোসম সুলতান চাচ্ছেন তার সতীনের ছেলে দ্বিতীয় উসমানকে ক্ষমতার বৃত্ত থেকে দূরে রাখতে। কোসম সুলতানের বুদ্ধি ও তৎপরতায় মুস্তফাকে বসিয়ে দেওয়া হয় উসমানী সাম্রাজ্যের সিংহাসনে। 15তম সুলতান হিসেবে তার হাতে ন্যস্ত হল উসমানী সাম্রাজ্য পরিচালনার ভার। অনিচ্ছা সত্ত্বেও নতুন সুলতানকে মেনে নিলেন দরবারের সভাসদেরা। পর্দার আড়াল থেকে কোসম সুলতানের প্রভাব বিস্তারের শুরু এখান থেকেই। মাত্র 3 মাস ক্ষমতার আসনে টিকে থাকার ভাগ্য জোটে সুলতান মুস্তফার। তার পাগলামি ও অপরিপক্ক আচরণে অতিষ্ঠ হয়ে ওঠে শাইখুল ইসলাম আসাদ আফেন্দি এবং দরবারের উজিররা তাকে পদচ্যুত করেন। উসমানী সাম্রাজ্যের ভেতর এবং বাইরে তখন বিপদ ঘেরা দুঃসময়। সাম্রাজ্যের সিংহাসনে বসার মতো যোগ্য কেউ নেই উসমানী রাজপ্রাসাদে। বড় অস্থির সময়ে নতুন সুলতান হিসেবে মনোনীত করা হয় 13 বছর বয়সী শিশু দ্বিতীয় উসমানকে। চলমান সংকটকালে উসমানী সেনাবাহিনীর সবচেয়ে প্রভাবশালী দল ইনকেশারের সদস্যদের বিশৃঙ্খলা চারপাশে আরও বেশি অস্থিরতা ছড়িয়ে দেয়। 4 বছর ধরে উসমানী সাম্রাজ্যের সুলতান ছিলেন দ্বিতীয় উসমান। দরবারের আশপাশে এ সময় চক্রান্তকারীদের পাল্লা ভারী হতে থাকে। অন্তঃপুরের কেউ কেউ এসব ষড়যন্ত্রের আগুনে ঘি ঢালেন ভেতর থেকে। এক পর্যায়ে সামান্য অজুহাতে একদল ক্ষমতালোভী ও উচ্ছৃঙ্খল সেনা সদস্যের হাতে নৃশংসভাবে প্রাণ হারান নতুন সুলতান দ্বিতীয় ওসমান। উসমানী সাম্রাজ্যের হাল ধরার মতো আর কেউ নেই। ফলে 1622 সালের মে মাসে দ্বিতীয়বারের মতো আবারও ক্ষমতার সিংহাসনে বসানো হয় সুলতান মুস্তফাকে। স্বভাবে আগের মতোই উন্মাদনা, অস্থিরতা এবং অস্বাভাবিক আচরণ তার। ইনকেশারি সেনাবাহিনীর কুচক্রী কর্তারা মুস্তফাকে ক্ষমতায় রেখে তার দুর্বলতার সুযোগ নিতে আগ্রহী। সুলতানের অগোচরে নিজেদের সুযোগ সুবিধা ভোগে কেউ তাদের বাধা দেওয়ার নেই। এছাড়া যতবার সুলতান বদল ততবারই সেনাবাহিনীর লাভ, কারণ প্রত্যেক নতুন সুলতান